আধুনিক কৃষি করতে গেলে আপনার জানার কোনো বিকল্প নাই। বাংলাদেশে যখন যেই যা করে একসাথে করে। মালয়েশিয়ার কৃষকরা এমন কি করেন যেটা বাংলাদেশের কৃষকরা শুরু করলে একটা বড় পরিবর্তন আসতে পারে? আধুনিক পদ্ধতিতে করলে আগের চেয়ে 3-4 গুণ ফলন বেশি পাওয়া যায়। কৃষি আপনার সময় দিতে হইব, এটার কোনো বিকল্প নাই। মালয়েশিয়ার কৃষকরা যাই না করে আর বাংলাদেশের কৃষকরা না যাই না করে, এটা হচ্ছে পাগলের এত কুড়াল তুলে দেওয়ার মতো আর কি। মালয়েশিয়ায় চাকরি করেছেন, ব্যবসা করেছেন, তারপর সব ছেড়ে কৃষিতে কেন? আর কৃষিতে এসে আসলে কতটা লাভ করা সম্ভব, এটা জানতে আজ আমরা কথা বলবো মোহাম্মদ আরিফুল ইসলামের সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কৃষির সঙ্গে যুক্ত একজন কৃষি উদ্যোক্তা। তার অভিজ্ঞতা থেকে আজ জানবো কৃষিতে সফল হতে কি করতে হয়, কোথায় লাভ, কোথায় ঝুঁকি, আর কিভাবে একজন কৃষক নিজের আয় আরও বাড়াতে পারেন। আরিফ ভাই, আপনি মালয়েশিয়া গিয়েছিলেন চাকরি নিয়ে, এরপর সেখানে ব্যবসা শুরু করেন, আর গত 6 বছর ধরে আপনি কৃষির সাথে যুক্ত। আপনার তো চাকরি ব্যবসা দুটোরই ভালো অভিজ্ঞতা ছিল, কিন্তু সেগুলো ছেড়ে কৃষিতে আসার সিদ্ধান্ত কেন নিলেন? কৃষি হইতেছে গিয়ে আমাদের বাঙালি যারা আছি রক্তে, আমরা যারা কৃষক, জি। পূর্বে থেকেই কৃষি পরিবারের ছেলে আর কি। তো আমি দেশের বাহিরে গেছি মূলত কাজের জন্য, কৃষি কাজের জন্য যাই নাই, কাজের আচ্ছা। জন্য গেছি। আর বাকি 8-10 জন যেভাবে যেই কারণে যায় আর কি, আপনার কনস্ট্রাকশনের কাজ বা এই যে না, বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে ধরনের কাজ নিয়ে ফ্যাক্টরিতে যায়। কাজ জি। থাকে, ওই রকম কাজ, ওই উদ্দেশ্যেই যায় আর কি, যে ওই কাজগুলা করবো। তো ওই কাজগুলা যাওয়ার পরে করছি কিছুদিন, মানে প্রথম গিয়াই দেখা গেছে যে কিছুদিন মানুষের কাজ করতে হয়েছে। তো করার পরে একটা কোম্পানিতে ছিলাম আর কি 3 বছর প্রায়। আচ্ছা। তো 3 বছর একটা কোম্পানিতে থাকার পরে মোটামুটি ব্যবসায়িক মাইন্ডের, মানে ব্যবসা যে করতে হইব ওইরকম একটা চিন্তা ভাবনা ব্রেনে আসে আর কি, আচ্ছা। যে আচ্ছা। ভবিষ্যতে যদি কোনো কিছু করতে হয় বা বড় হইতে হয়, ব্যবসা করা ছাড়া উপায় নেই, এরকম কাজ করে আগান যেত না, সম্ভব না। তো ওই চিন্তা থেকেই এই 3 বছর যেই কাজটা করছি ওইখান থেকে কাজটা ছাইড়া দিছি। ছাইড়া দেওয়ার পরে আপনার একটা ব্যবসাতে ঢুকি। একটা না বলতে অনেকগুলা ব্যবসা একসাথে মিলায়া এই অনেক প্রায় 2-3 বছরই করছি। করার পরে দেখা গেছে যে আপনার ওইটা দিয়েও হইতাছে না, বা মালয়েশিয়াতে যদি স্থায়ীভাবে থাকতে হয় লং টাইম, জি, জি। তখন দেখা গেছে যে বড় কিছু করতে হইব। মানে এরকম দৌড়ের উপরে থাইকা দেখা গেছে যে, যে ব্যবসাগুলা করি ওইগুলা তো আর স্থায়ী না। তো আমার যদি স্থায়ীভাবে করতে হয় তাইলে এরকম একটা প্রজেক্টই করা দরকার বা ব্যবসা করা দরকার, যেটা দ্বারা আমি ওইখানে লম্বা একটা সময় থাকতে পারবো। আচ্ছা। তো ওই আচ্ছা। চিন্তা থেকেই দেখা গেছে যে এই কৃষি বিষয়ে দেখা গেছে অনেক বন্ধু-বান্ধব ছিল ওই সময় মালয়েশিয়াতে। তো সবার সাথে আপনার কৃষি প্রজেক্টে যারা কাজ করতো আরকি, তাদের সাথে সম্পর্ক ছিল। কথাবার্তা বইলা দেখলাম ইন্টারেস্ট, যার সাথে কথা কইছি তারারও ইন্টারেস্ট যে, "ভাই আপনি এটা করেন।" আচ্ছা। তো তখন থেকেই মূলত আমার এই কৃষি প্রজেক্টটা করা আর কি, ওনাদের হেল্প নেয়া। বিশেষ করে ৩ জন লোক আমারে খুব, মানে কৃষি বিষয়ে খুব অভিজ্ঞ করছে আর কি। ওনাদের সাথে প্রায় সময় হইলে যাইতাম, বসতাম। তো বসার পরে কিছু কথা শুনতাম যেগুলা নাকি আপনার আমার জীবনে বড় একটা পরিবর্তন আনবো, ভাবতাম আর কি ওই সময়টায়। তো এই ৩ জন লোকই আপনার এখন আর মালয়েশিয়াতে নাই, দেশে আইসা পড়ছে। তো আচ্ছা। অনেক লম্বা সময় ওনারা প্রায় 12-13 বছর যাবৎ এই কৃষির সাথে সম্পৃক্ত। তো ওই জায়গা থেকে ওনাদের কাছ থেকে ভালো একটা পরামর্শ পাইছি। পরামর্শ পাইয়ে আমি মূলত এই কৃষির সাথে সম্পৃক্ত প্রায় 6 বছর। তো আলহামদুলিল্লাহ এটাতে আমি সাকসেস। আর আমি যে কৃষিটা করি, আপনারা জানেন যে এটা বাংলাদেশে যে প্রচলিত যে কৃষি আছে এই কৃষি না। এটা জি, একটু জি, জি। ভিন্ন ধারার। এই কোকোপিটের মাধ্যমে, শুধুমাত্র কোকোপিটের মাধ্যমেই আপনার মাটি থেকে বেশি ফলন পাওয়া যায়। এরকম একটা কৃষি, যারা নাকি আমার ভিডিও দেখে, বা আমি জানি যে পুরা বাংলাদেশে এখন দেখে, যেদিকে যাই ওইদিকেই যে মানুষের সাড়া পাই যে, "ভাই আপনার কৃষি কাজটা অনেক সুন্দর। এই কাজটা আমরা বাংলাদেশেও চাই।" তো কৃষি আপনার দিন যাইবো, নতুন কৃষি আইবো, মানুষ এটা নিয়ে নতুন কিছু চিন্তা ভাবনা করব। ওই জায়গা থেকেই দেখা গেছে যে আপনার এখন পর্যন্ত আছি আর কি, আলহামদুলিল্লাহ। কৃষিতে আমি সফলও বলতে পারেন, আলহামদুলিল্লাহ। দারুণ। আমরা আপনার কোকোপিটের গল্পগুলো আবার শুনবো। তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে,
কৃষি চিন্তাটা কি আপনার ধীরে ধীরে মাথায় আসলো নাকি কোনো ঘটনা থেকে নাকি হঠাৎ করে আপনার মাথায় আসলো? যে ব্যবসাটা করতাম মূলত ওই ব্যবসাটা ছিল বেশি বেশি মানুষের কাছে যাইতে হইব। আচ্ছা। যেমন মালয়েশিয়াতে আপনার গরু কাইটা বিক্রি করা, এই ও! গরু জবাই দিয়া বিক্রি করতাম আপনার প্রতি সপ্তাহে 15 দিনে। তো এই গরুর গোস্তগুলা সেল দেওয়ার জন্য হুম, হুম, মানুষের কাছে যাইতাম। হুম, হুম। তো মানুষের দ্বারে দ্বারে যাইতাম, বাসায় বাসায় যাইতাম, গিয়া হোম ডেলিভারি দিতাম আর কি। তো ওই জায়গা থেকে কয়েকজন লোকের সাথে পরিচয় আর কি। একটা সবজির বাগানে কাজ করতো 3 জন লোক, ওই লোকের সাথে দেখা গেছে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। আর কোকোফিডের মধ্যে ওনারা চাষ করতো, ওইটা থেকে আমার একটু ইন্টারেস্ট জাগছে আর কি, যে আচ্ছা। আসলে এই জায়গাটাতে আমরা না আমি ভালো করতে পারবো হয়তো বা ওনাদের সাপোর্টটা পাইলে। তো প্রথম অবস্থায় ওনাদের কাছ থেকে আমার শিক্ষা আর ওনাদের পরামর্শে আমার এই কোকোফিডের মাধ্যমে চাষ পদ্ধতি শুরু করা আর কি। তো আলহামদুলিল্লাহ আমি প্রথম সিজনেই পুরা বাজিমাত করছিলাম, যা নাকি মানে আপনার অকল্পনীয়। খুবই চমৎকার। মাঠে নেমে ১ম যেদিন কাজ শুরু করলেন সেই দিনটা কেমন ছিল? এটা ভাই কলিজা ঠান্ডা করার মতো একটা কাজ আর কি, যে আপনার কৃষি কাজ, আপনি বীজ লাগাইবেন, হুম, ওই বীজ থেকে গাছ হইব, গাছ থেকে ফল হইব, অন্যরকম একটা ভালো লাগার কাজ। আর কৃষি কাজ হচ্ছে মূলত আপনার এই যে এটা থেকে আমি বেশি বেশি টাকা ইনকাম করবো ওই সুবাদে না, কৃষি হচ্ছে আপনার মন থেকে করা লাগে আর কি। জি, যারা একদম। নাকি কৃষিটারে মন থেকে ভালোবাসে তারাই কৃষি কাজটা করে, আর এটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগার মতো একটা কাজ করে আর কি কৃষি কাজটা, আমি মনে করি। তো যারা নাকি আপনার এই কৃষিটারে ভালোবাসে তারা প্রতিদিন সকালে এই গাছের গোড়ায় একটু পানি দিব, গাছের পরিচর্যা করব, বা ফল আইলে ফলটা পারবো, এইগুলা একটা ভাল লাগার মতো কাজ করে। আমি ওই জায়গা থেকে শুরু করছি, এটাই আর কি। দারুণ। আশেপাশে মানুষ, পরিবার তারা তখন বিষয়টাকে কিভাবে নিয়েছিল? মানুষ পরিবার বলতে এইগুলা দেখা গেছে যে আপনার যারা নাকি শহরের পরিবেশে বড় হয়, হুম, তারা হুম। হঠাৎ করে এই যে কৃষির সাথে সম্পৃক্ত হইলে মানুষ নানান কথা কয় আর কি। তো আমরা তো গ্রামে বড় হইছি, একদম প্রত্যন্ত গ্রাম। তো জি, জি। গ্রামে যেহেতু বড় হইছি আমরা এই কৃষির সাথে জড়ামো, এটাই স্বাভাবিক, বা এটা অবাক হওয়ার মতো কোনো কিছু না আর কি। কারণ ছোট সময় থেকে বাপ দাদা সবাইরে দেখাইতাছি কৃষি কাজ করতেছে। তো জি, জি। আমরা হয়তো বা একটু এখনকার জেনারেশনে পড়ছি, তো এই কৃষিটারে ওই রকমভাবে ধরি না বা করি না। তো আমি গ্রামে যেহেতু থাকতাম, আর আমি প্রায় সময় এই ছোট সময় থেকে এই কৃষিকাজটা একটু করতাম আর কি, টুকিটাকি। এমনও সময় গেছে যে মানুষের কাছ থেকে কন্ট্যাক্ট নিয়ে ধান ক্ষেতও কাটছি। আচ্ছা, তো আচ্ছা। এটা একটা ভাল লাগার মতো একটা কাজ আর কি, কৃষিকাজটা ওই জায়গা থেকেই আপনার করতাম। আ আপনি তো বাংলাদেশের কৃষি দেখেছেন, মালয়েশিয়ার কৃষি দেখেছেন। বাংলাদেশ আর মালয়েশিয়ার কৃষকের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা আপনি কোথায় দেখেন? মালয়েশিয়ার কৃষকরা যায় না করে আর বাংলাদেশের কৃষকরা না যায় না করে, এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। আচ্ছা, আচ্ছা। কারণ আমি যতটুকু বুঝি আর কি, হুম, যে আপনার বাংলাদেশে যারা যেসব না আমার এলাকার গ্রামগঞ্জের যে কৃষকরা আছে, হুম, হুম, হুম। তারা দেখি যে আপনার জানে না কোনো কিছু। এই যে পূর্বপুরুষ থেকে শিখছে বীজ লাগানো লাগবো, গিয়া বীজ লাগাইবো, জি, কোন সময় লাগান লাগবো, কি লাগান লাগবো, এরা চিন্তা করে যে একটা সিজন আর কি, যে শীতের সময় এখন গিয়া এই টমেটো লাগাইতে হইব, শীতের সময় এখন সিম লাগাইতে হইব, এর বাইরে আর কিছু জানে না। এই এই জিনিসগুলা দেখা গেছে না যায় না করতো, এখনও অনেকেই করে, আমরা গ্রাম অঞ্চলে এগুলা করে। তো মানুষ জানেই না যে একটা ফসল 12 মাস করা যায়, বা আধুনিক পদ্ধতিতে করলে আগের চেয়ে 3-4 গুণ ফলন বেশি পাওয়া যায়, এই জিনিসগুলা জানে না। যে জিনিসগুলো আপনার দেশের বাইরে আমরা করতেছি, আলহামদুলিল্লাহ এই নিজেই প্রমাণিত, যে আপনার মাটিতে ফসল করলে এই যদি একটা গাছ থেকে আমি ফলন পাই 3 কেজি, আমি যদি কোকোপিটে করি আমি ওই জায়গা থেকে আপনার ফলন পাই 10 কেজি। মানে জি, কীরকম জি। পরিমাণের গ্যাপ পরে আর কি। হ্যাঁ, মানে আপনি যেটা বলছেন এটা খুবই সত্য যে আ আমাদের আসলে এখনো বাংলাদেশে আমরা গতানুগতিক কৃষি নিয়ে আছি। হ্যাঁ, কিন্তু কৃষিতে যে আসলে পুরা বিশ্ব বা অন্যান্য দেশগুলো যারা কৃষিতে অনেক এগিয়ে গেছে, তারা তাদের যে টেকনোলজি গুলা ইউজ করে হ্যাঁ, আমরা আসলে এখন পর্যন্ত শুরু হয়েছে কিন্তু মানে ওইরকমভাবে গ্রাম অঞ্চলে গ্রামে-গঞ্জে ছড়ায় আসলে যায় নাই। এখনো এভাবে ছড়ায় যায়নি। তো আশা করি আপ আম আমাদের এই কথাবার্তার মাধ্যমে আপনাদেরকে দেখেই অনেকে অনুপ্রাণিত হবে। নেক্সট জেনারেশন যারা কৃষিতে আসতে আগ্রহী তারা অনুপ্রাণিত হবে। মালয়েশিয়ার কৃষকরা এমন কি করেন যেটা বাংলাদেশের কৃষকরা শুরু করলে একটা বড় পরিবর্তন আসতে পারে বাংলাদেশের কৃষি সেক্টরে? জানতে হইব, আগে ফার্স্ট কৃষি জানাটা। সম্পর্কে জানতে হইব। আচ্ছা। আপনি না যাই না কৃষি সম্ভব না। হুম, হুম। আপনি যখন গাছ যেটা চায়
আপনার তখন এটাই দিতে হইব। আপনি সাপোজ ধরেন আমি একটা মানুষ, আমার খাইতে হইব 3 বেলা, জি এটা আমি জানি। আমি যদি মাঝখান দিয়ে 1 বেলা খাবার গ্যাপ দেই, সারাদিন কি আমার 3 বেলা যে খাইছিলাম ওই সময়টার মতো যাইবো? সম্ভব না। জি আপনার জি প্রত্যেক গাছেরও কিন্তু প্রাণ আছে, বা আপনি গাছ থেকে ভালো ফলনের আশা করেন, জি যেমনটা মানুষের কাছ থেকে আশা করে যে আমি ভালোভাবে 3 বেলায়, বাপ মাই কয় না যে ছেলেরারে 3 বেলা সব কিছু ঠিকঠাক দিয়া ফাইল্লা টাইল্লা বড় করছি, খাওন টাউন এখন আর দেয় না। তো করলে আপনার সব যেই জায়গায় যেটা লাগবো, যখন যেটা লাগবো ওইটাই দিতে হইব। একটা ছেলেরে যে 3 বেলা বা এই যখন যা চাইছে ওইটা দিলেই যে আপনার ঠিক হয়ে যাবো গা, বড় হয়ে আপনারা ভরণ পোষণ দিব, খাওন দাওন দিব, ওইটা না কিন্তু। হুম আপনার হুম হুম গাছের হুম। বেলায়ও সেম। একটা গাছের আপনি পর্যাপ্ত সময় দিতে হইব। গাছটা কখন কোন সময়টার মধ্যে গাছের পোকার আক্রমণ আছে কিনা, বা গাছের কোনো রোগ জীবাণু আছে কিনা, এই জিনিসগুলো আপনার প্রতিদিন দেখতে হইব, টেক কেয়ার করতে হইব। প্রতিদিন যদি এরকম গাছের দেখাশোনা করেন, তাহলে গাছ আপনার পর্যাপ্ত ফল দিব। বাংলাদেশে যে এই জিনিসটা মানুষ করে না, এটা নাই বললেই চলে। মানে হুম বড় হুম বড় হুম। প্রজেক্টও করে দেখছি যে বাংলাদেশে, যে তারা ওইরকমভাবে আপনার টেক কেয়ার করে না। যদি করতো তাইলে ফলন আপনার এর 3 গুণ 4 গুণ বেশি পাইতো। খুবই বাস্তব কথা বলেছেন আপনি। আমরা দেখছি যে বাংলাদেশে এখনো একটা বড় অংশের মানুষ সরাসরি কৃষির সাথে যুক্ত। পাশাপাশি নতুন যে জেনারেশন তারা ব্যবসা বা চাকরির পাশাপাশি কিন্তু এখন কৃষিতেও চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা দারুণ মানে সংবাদ আমাদের জন্য। কৃষিকে ব্যবসা হিসেবে দেখছেন, উদ্যোক্তা হচ্ছেন অনেক তরুণ কৃষক যারা আমরা এখন দেখছি। আবার অন্যদিকে প্রায় দেখি যে কৃষকরা লস করছে। এই যে যারা কৃষকরা না তাদের জাইনা ন্যায্য করে দাম তারা লস করে। পাচ্ছেন না। যেমন গত সপ্তাহেই আমরা দেখলাম যে মরিচ হঠাৎ করে ৪০০ টাকা কেজি, আবার কোনো কারণে আবার সেটার দাম তারা পাচ্ছেন না। করলা হয়তো ১০ টাকায় নেমে আসছে, হ্যাঁ, আলু হয়তো ৫ টাকায় নেমে আসছে। হ্যাঁ? তো এখানে আসলে সমস্যাটা কোথায়? এটার তো আপনার সমস্যার কোনো শেষই নেই। সমস্যা মানে আমরা পুরা বাংলাদেশটাই একটা সমস্যা। কৃষি সেক্টর হইছে সবচেয়ে বড় সমস্যা। আপনি খাবার-দাবার যদি না পান, তাইলে আপনি মানে পুরা বাংলাদেশই অচল। হুম, হুম, আমরা হুম। না সোজা কথায় যে কইলে আরকি যে আপনি খাবার পাইবেন, আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবো, তখন আপনি একটা কাজের মধ্যে লাগবেন। আপনি যদি খাবার-দাবারই যদি না পান, আপনি খাবার খাইতে হইলে অবশ্যই সবজির দরকার। জি, ওই জি। জিনিসটার আপনি একটু ভালোভাবে টেক কেয়ার করতে হইব, বা এই জিনিসটা নিয়ে কিভাবে আগায়া যাওয়া যায়, সবসময় ১২ মাস কিভাবে আমরা ফল পামু, সবজি পামু, এইসব জিনিস নিয়ে আমরা বাংলাদেশে কাজ করা উচিত। হুম, যা এই যে এই জিনিসগুলা কাজ হয় না বিধায় আপনার দেখা গেছে যে এই যখন তখন সবজির দাম বাইরা জায়গা। বিশেষ করে কি মানে বাংলাদেশে যখন যেই যা করে একসাথে করে। হ্যাঁ, যে এটা একটা অনেক এইটা বড় এই সমস্যা। যে এখন আপনি লাগাইছেন যে এই সিজনে মরিচ লাগাও। হুম, এই হুম। সিজনে সারা বাংলাদেশের মানুষ মরিচ লাগাইছে। পরে ২ দিন মরিচের সিজন শেষ, পরে আর মরিচ নাই। তখন বাজার দাম বাড়বো অবশ্যই। আমরা মালয়েশিয়াতে করি কি আপনার কে কোন সময় কি লাগাইলো, কোন সময় কি এর সিজন, এগুলা দেখার সময় নেই। হুম, হুম, আমার হুম। ক্ষেত খালি আছে, আমি লাগাই দিমু। মানে যখন যা মন চাই লাগাই দিমু। মানে একটা আইডিয়া নিয়ে আরকি যে এই সময়টার মধ্যে এটার দাম থাকতে পারে। মানে এরকম একটা আইডিয়া থেকে লাগাই দেই আরকি। তো বাংলাদেশে যখন আমি, এটা একটা বড় সমস্যা বাংলাদেশের, যে যখন যে যা লাগায় একসাথে লাগায়। আপনি দেখবেন ক্ষেতের মধ্যে গেলে যে এই সিজনটা সরিষার সিজন, এটার মধ্যে শুধু সরিষা চলে। হুম, হুম, এর হুম, বাইরে হুম। আর কোনো কিছু চলে না। আর যে সময় ধানের সিজন ধান চলে, এর বাইরে কিছু চলে না। তখন আপনি এই সময়টার মধ্যে যে সবজির চাহিদাটা, এটা কেমনে মিটাইবেন? সম্ভব না। তখন না, দাম বেশি দিয়ে কিনতে হয়। এটা যেমন সত্য যে দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে মাঝে, মাঝে। আবার একই সময়ে দেখা যাচ্ছে যে কৃষকরাও দাম পণ্যের দাম পাইতেছে না। পাচ্ছে না। আপনি এই যেটা যে এই বললেন যে সমস্যা একসাথে যখন লাগায়। একই সাথে অনেক কৃষক হ্যাঁ, একই ফসল চাষ করছে, তখন বাজারে চাহিদার তুলনায় সেটা বেশি হয়ে যাচ্ছে। এই কারণে তারা দাম পাচ্ছেন না। হ্যাঁ। তো কি করলে এই প্রবলেমটা একটু কমানো যেতে পারে বলে মনে হয় আপনার? মানে বাংলাদেশী এই কৃষকদের বিষয়টা জন্য নিয়ে আসলে পরামর্শটা কি? কৃষকরা কাজ করতে পারবো না। আমার যেটা মনে হয় আরকি। আচ্ছা। এটা নিয়ে কৃষকরা এই বিষয় নিয়ে কাজ করতে পারবো না। এটা বাংলাদেশ সরকার, আর এই হুম, যে হুম, আমরা হুম। যেই বীজ কোম্পানির আড্ডায় বইছি আজকা, জি। এই বীজ কোম্পানিরা যদি চায় তাইলে এটা সম্ভব হয়। কারণ আচ্ছা। কি আপনার উনাদের মাধ্যমে উনাদের বীজ দিয়া কিন্তু আমরা শুরু করি। প্রত্যেকটা কৃষকের হাতে কিন্তু উনাদের বীজ যায়। হুম, হুম। তো উনারা যদি চায় একটা কৃষকরে আপডেট করতে পারে, বা একটা কথা জানাইতে পারে, শিখাইতে পারে। যেটা আমার আপনার দ্বারা সম্ভব হইতো না। একটা কৃষক হুম। যদি আপনার একটা বীজ লাগায় তাইলে কিন্তু বীজ কোম্পানি থেকে বীজ নিতে হইব। উনার কথা শুনতে হইব। উনি যদি বলে যে আমরার আপনারা এইভাবে, এইভাবে করেন, বা এই সময়টার মধ্যে এটা কইরেন না। এরকমভাবে আপনার
টেক কেয়ার করলে সম্ভব আর কি এগুলো। আমার একটু অভিজ্ঞতা বলি। আমি নেদারল্যান্ডের এমেলোর্ড নামে একটা জায়গা আছে, সেখানে কৃষির জন্য ওই জায়গাটা বিখ্যাত এমেলোর্ড। সেখানে যতগুলো জমি আছে, ওই জমিগুলোতে কোন কৃষক কি চাষ করবেন এটা গভর্নমেন্ট থেকে নির্ধারিত। ওখানে হ্যাঁ, দেখা গেল যে টিউলিপ হ্যাঁ, হয়, অনিয়ন হয় এবং পটেটো হয়। তো কোনো বছর কতজন ফার্মার পটেটো করবে এটা কিন্তু গভর্নমেন্ট নির্ধারণ করে নির্ধারণ দেয়, করে দেয়। যাতে কোনো কিছু সারপ্লাস হয়ে না যায়, আবার অনেক বেশি ঘাটতিও না থাকে। হুম। তো আপনার সাজেশনটা হচ্ছে এটা, যে গভর্নমেন্ট একটা যদি ইনিশিয়েটিভ নিতে হ্যাঁ, পারে, এটা তাহলে এটা ভালো হতে গভর্নমেন্ট, পারে। আমি মনে করি না গভর্নমেন্ট পারবো, কারণ এটা বাংলাদেশের দ্বারা সম্ভব না। এটা আচ্ছা। নিয়ে অযথা চিল্লাপাল্লা করে লাভ নাই। বাংলাদেশে যা কিছুই হয় সব প্রাইভেট কোম্পানির দ্বারাই হয়, যতটুকুই না, বাংলাদেশ হয় গভর্নমেন্ট আর তো, কি। গভর্নমেন্ট যে গভর্নমেন্ট বডিগুলো আছে তারা ইনিশিয়েটিভ নিতে পারে, কিন্তু আমাদের জায়গা থেকেও কৃষকদেরও তো আমাদের এই যে কিছু কৃষকরা ব্যাপারগুলো তো ফলো করা দরকার। জানে না, কৃষক আচ্ছা। কিছুই জানে না। ওই কৃষকরা তো আপনার জানাইতে হইব, বুঝাইতে হইব। এখন হুম, হুম। গভর্নমেন্টের দ্বারা কি আপনার কি মনে হয় মন থেকে কোনছে যে সম্ভব গভর্নমেন্টের দ্বারা? ডিফিকাল্ট, বাংলাদেশে কি আপনার ডিফিকাল্ট। গভর্নমেন্ট সার্ভিস এই গ্রাম অঞ্চলে যে পাবলিক কি পাইব, এটা কি সম্ভব আশা করতে পারি আমরা? না, আমরা আশা করতে পারি। সত্যটা যদি হ্যাঁ, কই আর কি, কিন্তু সত্যটা কঠিন। এক্ষেত্রে আমরা আশা করতেই পারি আমরা আশা গভর্নমেন্টের কাছ করতে থেকে। পারি, কিন্তু ফামু কিনা এটা মানে এটা শিওর যে পাইতাম বাট না। আমরা কৃষকরা যদি সচেতন হই নিজের জায়গা থেকে, যে আমরা মার্কেট কৃষকরা যদি একটু অ্যানালিসিস করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই মার্কেটে গত বছর বা এবছর এই সবজিটা বেশি হচ্ছে, তাহলে আমি বরং অন্য কিছুতে যাই। হুম। সেটাও একটা আমার মনে হয় এটা অপশন হতে কৃষকরা পারে। জানতো না, এইটা এটা একটা আপনার ভালো জানাইতে হইব। বলেছেন যে মালয়েশিয়ার কৃষকের সাথে এখানে একটা পার্থক্য, যে তারা ইনফরমেশন সব তাদের বাজার কাছে যাচাই করে, আছে, বাজার যাচাই বাজার করে, যাচাই করে তারা চাষাবাদটা তারা করছে। চাষাবাদ করে। এখানে আমাদের একটা বড় হ্যাঁ, পার্থক্য বাংলাদেশের কৃষকদের। এটা আপনার ধন্যবাদ। যাচাই করে, আপনার আমরা যাচাই করি না। আপনি যেহেতু যাচাই করে না, এখন কি করুন যাইব, আপনার জানাইতে হইব বিষয়গুলা, না প্রান্তিক পর্যায়ে এটা পৌঁছাই দিতে হইব। আরিফ ভাই, এখন আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন হ্যাঁ, করি। আপনার যে জার্নিটা আমরা শুনতেছি, এবং একই সাথে বাংলাদেশি কৃষক এবং মালয়েশিয়ার কৃষকের যে অবস্থান, এটাও আমরা আলোচনায় চলে আসছে। একটা ব্যক্তিগত প্রশ্ন, যে হ্যাঁ। এই যে পুরো জার্নিটা আপনার, এই জার্নিতে মানে এমন কোনো মুহূর্ত আপনার মনে পড়ে যেটার জন্য আপনার সত্যি মানে নিজের কাজের জন্য গর্ব হয়েছে? এখন মনে হইতাছে আর কি, ইদানিং এই গত ২-৩ মাস। আচ্ছা, আচ্ছা। গত ২-৩ মাস আপনারা জানেন যে আমি একটা পেজ চালাই। হুম, হুম। আমার একটা আইডি ছিল আর কি। আমি আপনার শখের বশে আমার কিছু ভিডিও-টিডিও এগুলা ছবি-টবি দিতাম আর কি। হুম, হুম। তো ওইটাই দেখা গেছে আমার এই যে সবজির, যেহেতু চাষ করি, আমার চাষ পদ্ধতিটা একটু ভিন্ন কোকোপিটের মাধ্যমে। তো এইগুলা বাংলাদেশের মানুষ দেখা অভ্যস্ত না। তো ওই কারণেই দেখা গেছে ওই ভিডিওগুলো আমার আপনার প্রচুর পরিমাণে মানুষের মনে লাগছে। তো প্রচুর পরিমাণে মানুষ দেখতাছে, মানে এখনও দেখে আর কি। হুম, হুম, তো হুম। এই বিষয়ে দেখা গেছে মানে মাটিতে যারা ফসল করে, আপনার ১ সিজন ২ সিজন করার পরে মাটিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। হুম, যার কারণে মানে পর্যাপ্ত ইয়াটা পায় না আর কি। মানে ফসল যতটুক মানে কৃষকের আশাও এতটুকু পায় না। ফসল নষ্ট হয়ে যায়, হুম, গাছ হুম, ফল দেওয়ার সময়ও তখন গিয়া গাছ নষ্ট হয়ে যায়, মইরা যায়। তো ওই জায়গা থেকে আপনার আমি যে কোকোপিটে করি, আপনি দেখা গেছে কোকোপিটে যদি বাই চান্স কোনো সমস্যা হয়ও, তখন আপনি সাথে, সাথে এটা চেঞ্জ কইরা ফেলতে পারবেন। চেঞ্জ করা ও যায়। চেঞ্জ আচ্ছা, কইরা আপনি আচ্ছা। পরবর্তীতে আবার এটা লাগাইলেন। তো হুম, এই জিনিসগুলা বাংলাদেশের মানুষ যারা নাকি মালয়েশিয়াতে, না আমার ১ম টার্গেট আছেন যে আমি যেই কাজটা জানি, মানে মন থেকে আর কি, আমি যেই কাজটা জানি এটা আমি মানুষরে জানাই। হুম, আমি হুম, হুম, একটা কাজ শিখছি, এই কাজ যদি আমার ভিতরে আমি রাখি, তাইলে তো কোনো ফায়দা নাই। আমি হুম, চিন্তা করতাম যে না আমার টাকা পয়সার এত দরকার নাই। আমি আলহামদুলিল্লাহ যা কামাই করতাছি, আলহামদুলিল্লাহ চলতাছি। তো এর ভিতর থেকেই যদি আমি একটা কাজ জানি, আমার দ্বারা ২ জন মানুষ উপকৃত হইতে পারে, তাইলে এটা নিজের কাছে ভাল লাগবো। মানে ওই যে ভাল লাগা থেকে আমি মূলত এই পেজটারে ভালোভাবে কন্টিনিউ ভিডিও দিতে থাকি। আমার গাছের কোন দিন কোন এই রোগ হইছে, বা কোন দিন কোন ওষুধ দিতাছি, মানে কীটনাশক স্প্রে করতাছি, এই সব জিনিসগুলো আমার এই আইডির মধ্যে, পেজের মধ্যে আমি তুইলা ধরতাম আর কি। তখন মানুষের কাছে এটা ভাল লাগে, যারা নাকি এটা করতাছে, এই বিভিন্ন সমস্যার মধ্যে পড়তাছে। হুম, হুম, হুম। একটা পোকা আক্রমণ করছে, এই কি পোকার নাম কি, বা এই পোকায় ধরলে গাছের কি সমস্যা হইতে পারে, এই জিনিসগুলো মানুষ জানতো না, যারা নাকি অনেকে আমার ভিডিও দেখা শিখছে। তো
ওই জায়গা থেকে প্রচুর মানুষ হঠাৎ করে আপনার মানে এমনও দিন গেছে 2,000-3,000 মেসেজ আইছে ও আমার এখানে, মানে পুরা আচ্ছা। বাংলাদেশ, মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, মানে ইউরোপ, আমেরিকা, মনে করেন কোনো দেশ বাদ নাই যে মেসেজ আসা নাই। তো এই হুম, জিনিসটা তখন থেকে আমার কাছে খুব ভাল লাগে যে মানুষ দারুণ। আমার কাছে জানতে চাইতেছে। তো এখনও কন্টিনিউ, আমি কিন্তু এখন আমার মেসেজ অপশন বন্ধ করে রাখছি প্রায় 1-1.5 মাস, কারণ পাগল হয়ে যাওয়া লাগবে এই মেসেজের রিপ্লাই আপনি দিতে তো একা দিতে। তো রিপ্লাই দিতে পারবেন না এত সম্ভব না। মানুষের। আর এটা আমি একলাই চালাই আইডি, এটা কাউরে দিও না। আমার শুনে খুবই ভালো লাগলো যে এটা আসলে একটা মানুষ আপনার গর্বের জানে। বিষয় যে মানুষ আপনার মাধ্যমে উপকৃত হচ্ছে। আপনি বলছিলেন যে কোকোপিটের কথা। আপনার এই আইডিয়াটা কখন মাথায় আসলো যে আপনি, আমরা তো জানি যে গতানুগতিক সবাই আমরা মাটিতেই চাষ মাটিতে, হয়। হ্যাঁ। হ্যাঁ, আরো বিভিন্ন পদ্ধতি আছে। কিন্তু আপনি কোকোপিটটা আপনার মাথায় মানে কেন আসলো? কোকোপিট মাথায় বলতে এটা আমি বললাম না যে ৩ জন লোকের কাছে আমি সবসময় যাইতাম। তারা হুম, এই হুম, কোকোপিটে চাষ করতো। তারা মালয়েশিয়ান একজন লোকের আন্ডারে কাজ করতো আরকি। হুম, হুম, হুম। তো এরার এটা দেইখা বা যারা মাটিতে করে তাদের এখানেও আমার আসা যাওয়া হইতো। জি, জি। তো এদের যে ফসল আর ওই কোকোপিটের যে ফসল আলাদা। আপনার ও! ফসল বেশি। মাটি থেকে করলে আপনি কোকোপিটে ৩-৪ গুণ ফসল বেশি পাইবেন। হুম, তারপরে এটা দেখতে সুন্দর, আপনি ফসল বেশি পাইতাছেন। এটার মধ্যে লুকও কম লাগে, যে ওয়ার্কার কম লাগে। হুম, হুম, হুম। সব মানে এমন কোনো একটা সাইট নাই যে এটারে পিছনে ফেলাইবো আরকি। তো সব দিক থেকে আপনার সুবিধা। তো যার আচ্ছা, কারণে আচ্ছা। এই কোকোপিটটা আমার বাইচা নেওয়া আরকি। আর এখানে যেমন সার, তারপরে পানি, এই ম্যানেজমেন্ট গুলো কিভাবে করেন কোকোপিটে? এইগুলার জন্য একটু সময় দিতে হইছে, সময় ব্যয় করতে হইছে। কারণ মাটিতে যেই সার আমরা ব্যবহার করি, এই সারগুলা মূলত এই কোকোপিটে ব্যবহার করা যায় না। আর যদিও করি, তাইলে ফসল আপনার বেশি হইব না, বা হুম, ঐরকম যেই আশা নিয়া কোকোপিটে করে, ওই আশাটা পূরণ হইব না আরকি। এটার মধ্যে আমরা যে সারগুলা ব্যবহার করি, পানির সাথে মিক্সিং কইরা এই টাইম টু টাইম এটারে গাছেরে স্যালাইনের মাধ্যমে দেই আরকি। স্যালাইনের মতো কইরা। আচ্ছা। তো এইটার উৎপাদন খরচ কি এটাতে বেশি পড়ে? নাকি যদি আপনি লম্বা সময় চিন্তা করেন তাহলে উৎপাদন খরচ কি কম লম্বা কোনটা? সময় যদি চিন্তা করি, আমি যদি পুরা ১ বছরের হিসাব একসাথে মিলাই, হুম, হুম। মানে মাটি থেকে ২ গুণ ৩ গুণ বেশি লাভ পাওয়া যায় ও! এটাতে। আরো বেশিও পাওয়া যায়। আচ্ছা। আপনি চিন্তাও করতে পারবেন না। আমি গত এক সিজন মালয়েশিয়াতে, মানে এবার যে দেশে আসলাম, আওয়ার আগে আরকি, আপনার যখন থেকে পুরা ভিডিও মানুষ দেখা শুরু করছে। হুম, হুম, হুম। আমার যারা নাকি আশপাশে থাকতো তারা আমারে কইতো যে, "এই কয়দিন পরে আর ভাত পাইতি না, এই সবজি চাষ কইরা।" সবাই যখন করা শুরু করব তখন আর দাম পাইতি না। হুম, তো হুম। আলহামদুলিল্লাহ মানুষরাও আমি নিজে গিয়ে অনেকরে ক্ষেত কইরা দিছি আমার মতো কইরা। ও! আমি নিজে গিয়া কইরা দিছি, বা কেউ যদি আমার মতো করতে চায়, মানে সর্বোচ্চ সহযোগিতা কইরা ঐরকমভাবে কইরা দেই আরকি। তো এটা দারুণ। কোনো চার্জের মাধ্যমে না, একদম ফ্রি। এই বিষয়ে আচ্ছা, আমার কাছ আচ্ছা। থেকে যে যা জানতে চাইবো, নিতে চাইবো, একদম ফ্রি, কোনো টাকার বিনিময় না। তো আমার কাছে এটা বললাম না যে ভালো লাগা থেকে আরকি, আমার কাছে ভাল লাগে মানুষ আমার কাছে কিছু জানতে চাইলে, খুবই মানুষেরা চমৎকার। জানাইতে পারলে ভাল লাগে। তো এইটা একজন কৃষক যদি শুরু করতে চায়, এটা কি অনেক বড় বিনিয়োগ লাগবে নাকি এটা খুব মোটামুটি যদি কম? আপনি বাণিজ্যিকভাবে করে তাইলে মানে বিশাল বিনিয়োগ লাগবো। আচ্ছা। না, কিন্তু কোনো একজন ছোট কৃষক, প্রান্তিক কৃষক যদি এই কাজটা করতে চায়, যে সে মাটি থেকে ছেড়ে কোকোপিটের মাধ্যমে চাষাবাদ করবে, সেটা কি পসিবল তার পক্ষে? অবশ্যই সম্ভব। এটা আপনার যদি করে, আমি এটার একটা ভালো কয়েকটা দিক আপনার সাথে শেয়ার করি। জি। বাংলাদেশে এটা কি এর লাগি আপনার দরকার। এটা কিন্তু বাংলাদেশে নাই। আমার এই কোকোপিটের চাষ পদ্ধতিটা বাংলাদেশে নাই হুম, বর্তমানে। আর ভবিষ্যতে আইব কিনা এটাও আমি সন্দেহজনক। কারণ যেই সারগুলা হুম। আমরা ব্যবহার করি, এই সারগুলা বাংলাদেশে নাই। এই সারগুলা যদি বাংলাদেশে আয়ে তাইলেই সম্ভব। আচ্ছা, আচ্ছা। তাছাড়া না। এই সার ছাড়া আপনার বাংলাদেশে এইরকম ফসল পাওয়া সম্ভব না। যদি সারটা আনা যায় তাইলে আপনার এই যে আপনার আর যে বীজগুলা, এই বীজগুলা কিন্তু অনেক ভালো মানের বীজ। এই বীজগুলা দিয়ে আপনার এই কোকোপিটে ভালো ফসল পাওয়া সম্ভব। দারুণ। বীজের কথা যেহেতু আসলোই একটা, মানে আমরা আপনার কোকোপিটের গল্পটা শুনলাম, ভালো লাগলো। আমরা হয়তো পরবর্তীতে কোনো একটা সময়ে এই কোকোপিট নিয়ে আরো ডিটেইলস আলোচনায় যাবো। একটা বিষয় আসলে জিজ্ঞেস না করেই পারছি না যে, আ ভালো ফলনের পিছনে জমি, পরিচর্যা, আবহাওয়া অনেক কিছু নির্ভরশীল। হ্যাঁ, কিন্তু শুরুটা তো হয় বীজ দিয়ে। হ্যাঁ। হুম? ভালো বীজের মান নিয়ে আপনি কি বলবেন? বা ভালো বীজ চেনার উপায় আপনি কি বলবেন? মানে আপনার মতে ধারণাটা ভালো কি? বীজ, না সত্য কথা কইতে কি আপনার আমরা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না আচ্ছা। ভালো বীজ চিনা।
আচ্ছা। আপনারা যদি এনে ভালো বীজ আমরা না দেন। আর একটা কৃষক তখন ওই ভালো বীজ চিনবো এই বীজটা লাগানোর পরে ফলন পাইলে, হুম, এর আগে না। এটা কোনোভাবেই সম্ভব না যে হুম, আগে হুম, ভালো হুম, বীজ হুম। চিনা, আমার মতে আর কি। জি, আগে আপনি একটা বীজ দেখা কিভাবে বুঝবেন যে এই বীজ থেকে কিরকম ফলন পাইবেন? সম্ভব? সম্ভব না। আচ্ছা। এখন আমরা বিশ্বাসের উপরে থাকি আর কি। যেমন আপনার আর এক কোম্পানির একটা বীজ আমার কাছে খুব ভাল লাগছে। এই বীজটা আমিও ব্যবহার করি, মানুষরাও কই যে এই বীজটা ব্যবহার করো, এটা খুব ভালো। কোন বীজটা? এটা হচ্ছে আপনার এই যে আলিশা, আলিশা করলা। আলিশা উস্তা আর কি। আচ্ছা, করলা না, আচ্ছা। উস্তা। উস্তা মানে ছোট করলা হ্যাঁ, যেটা। ছোট করলা। হ্যাঁ। এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে আর বাজারে খুব চাহিদা। আমার কাছে যেইটাই ভাল লাগে আমি মানুষের কাছে না একদম ওপেন কইরা দিই আরকি যে এই জিনিসটা আমার কাছে ভাল লাগছে এটা করো। আর মানুষও এটা দিয়ে মনে করেন যে আমার একটা কথাই এটা করে আরকি। এটা তো মালিক সিডসের হ্যাঁ, আরকি মালিক একটা সিড। করলার জাত। মালিক সিডসের জাতগুলো নিয়ে বা বীজ নিয়ে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন? আমি মানে অন্য আর বীজ কোনো সময় মালিক সিডের লাগাই নাই। এটাই লাগাইছি, ভালো পাইছি। আচ্ছা। তবে সামনে আবার লাগাইবার চিন্তা ভাবনা আছে। আমি মালয়েশিয়াতে গেলে ৩০ একর জমির অলরেডি কথাবার্তা হইছে। আমরা ৩০ একর কয়েকজন অনেক, মিলা অনেক বড় জমি তো। কয়েকজন হ্যাঁ। মিলা পার্টনারে তো ৩০ একর জমি নিমু। হুম, হুম, এইটা আমি যাওয়ার পরেই ১৬-১৭ তারিখের দিকে কনফার্ম হইব। আর আপনাদের অন্য যে বীজগুলো আছে লাউ, হুম, হুম, মিষ্টি হুম। কুমড়া বা মালয়েশিয়াতে আমার যেটা চাহিদা এখন হুটহাট করে এখান থেকে যেকোনো একটা বীজ নিয়ে লাগাই দিলে হইতো না। হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। দেখতে হইব যে বাজারে কোন জিনিসগুলা বেশি চলে। জি। আমি আপনার কন্টিনিউ আমার বাজারে আসা যাওয়া হয় এই যে পাইকারি বাজার আরকি। তো প্রতিটা দোকানদারের কি চাহিদা, কোন জিনিসটার চাহিদা এটা আমি জানি। তো ওই চাহিদা অনুযায়ী আমার বীজ নিতে হইব, লাগাইতে হইব। যদি ফলন ভালো হয় তাইলে হয়তোবা আমিও ব্যবহার করমু। মানুষেরও কমু যে এই বীজগুলা ব্যবহার করো। আর যদি ভালো না হয় তাইলে এন আপনার দাওয়াতে আইছি ঠিকই, কোনো লাভ হইতো না। আপনার হাজার কইলেও আমার মুখ দেওয়ার কথা অবশ্যই, না যে অবশ্যই। এই জিনিস ব্যবহার করো। অবশ্যই একজন কৃষক তার মাঠে যখন দেখবে একটা ফসলের ফলন ফলাফল, তখন দেখেই সে আসলে অনুপ্রাণিত হবে। তো আপনি আ আলিশা করলার কথা বলছিলেন। এটা কি, কি বৈশিষ্ট্য দেখে আপনার ভালো লাগছে এই করলাটা? আপনি অন্যান্য এটা করলা জাতের সাথে যদি চিন্তা করেন, আপনি তো উস্তা বলছেন হ্যাঁ, আরকি। উস্তা। হ্যাঁ, আমরা বলি শর্ট করলা আরকি মানে ছোট এটা আমরা করলা। নরসিংদী রায়পুরাতে প্রচুর চাষ হয়। হুম, হুম, এই উস্তাটা আগে অনেক ছোট ছিল। হুম। এখন বর্তমানে এটা বিভিন্ন হাইব্রিডের মাধ্যমে যে আপনার মাধ্যমে একটু সাইজটা বড় পাইতাছি আরকি। জি, জি, জি। তো এখন এটার সাইজটা যেটা আছে আপনার যারা নাকি দেশের বাইরে থাকে, হুম, হুম, বাংলাদেশে কিরকম সার আমি জানি না কিন্তু দেশের বাইরে যারা থাকে হুম। তাদের জন্য এটা পারফেক্ট। ও এটা আচ্ছা। আপনার দেখা গেছে এই একজনে মেস খায়, ২ জনে মেস খায়, যারা নাকি বাংলাদেশী আছে বা ও! ২ জন ৩ জনে মিল্লা খায়। হুম, হুম, এটার হুম। সাইজগুলা এমন একটা সাইজ আপনার দেখা গেছে একজনে যদি খায়, একটা করলা নিলে হইয়া জাগা। মানে একটা উস্তা নিলে একবেলা খাওয়া হয়ে জাগা। একটা উস্তার সাথে একটা আলু দিলে হুম, আপনার হুম, এর হুম, হুম, একবেলার হুম। খাবার হয়ে জাগা। আর এটা উস্তা ভাজি করলে কিন্তু এটা একবারের জায়গায় ২ বার খাওন যায় না। এরকম জি, একটা জি, জি। সাইজের ভিতরে পড়ে আরকি। হুম। যে উস্তাটা। আর এটা আপনার ২-৩ দিন থাকে। যে আপনার হ্যাঁ, গাছ থেকে পাড়ার পরেও এটার যে শিরগুলা, কাঁটাগুলা, চিকন, ২-৩ দিন চিকন এইগুলা সতেজ আপনার থাকে। শক্ত, শক্ত থাকে আরকি। খুবই আর দারুণ। বাজারে নেওয়ার পরে হুম। এটা এই করলাটা আপনারা বিশ্বাস করতেন না। আমি তো এই করলা বাজারে যাই দেখি মানে কি পরিমাণে মানুষের টানাটানি। মানে এইটা বাজারে ও! নিতে দেরি এটা শেষ। মানে সাথে, সাথে শেষ। এটা কি কালার এবং এই যে কাঁটাগুলো শক্ত? কালার, কাঁটাগুলা তারপরে সবকিছু মিলায় এটা একটা আকর্ষণীয় একটা ব্যাপার আছে আরকি এটার আচ্ছা, মধ্যে। আচ্ছা। মানে কি এর লাগি জানি না কিন্তু এটা মানুষ দেখলে পছন্দ করে এক দেহাই। বাজারে যায়া যদি কেউ উস্তা কিনে তখন ভালো উস্তা যদি কিনতে চায় তাইলে এটাই দেখতে হইব। আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু দামও বেশি পাওয়া যায়। ও! বাজারে যেই এইটা উস্তাগুলা হচ্ছে খুবই একটা হ্যাঁ, গুরুত্বপূর্ণ বাজারে কথা। যেই উস্তাগুলা হুম। আপনার ৳৬ কইরা বিক্রি হয়, এইটা বিক্রি হয় ৳৭ কইরা। এটা ৳৭ বলে কি এটা কি মালয়েশিয়ান রিঙ্গিটের রিঙ্গিত। কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে ৳১ কইরা সবসময় অন্যান্য উস্তার চেয়ে এটা দাম বেশি ১ থাকে। রিঙ্গিত। তার মানে বাংলাদেশী টাকায় ১ রিঙ্গিত এখন প্রায় কত? ৳৩১। ৳৩০। তার মানে অন্যান্য জাতের চেয়ে এটা এটা ৳৩০ বেশি থেকে পাওয়া বেশি যাচ্ছে। পাওয়া যায়। খুবই চমৎকার। ভালো থাকার কারণে বা এটা মানুষ পছন্দ করে। এমনি চাষাবাদ করতে যেয়ে কোনো রোগবালাই তো পাননি এটাতে? রোগবালাই তো নাই। আর রোগবালাই আপনি যদি সঠিকভাবে পরিচর্যা না করেন, পরিচর্যা যদি হয়। তখন হ্যাঁ, রোগবালাই আইবই, এটা স্বাভাবিক। এটা থামায় রাখুন যাইত না। এটা আচ্ছা। হচ্ছে আপনার পরিচর্যার উপর নির্ভর করে। একজন কৃষক যখন আ বীজ কিনেন, তখন কোন, কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত? আ আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটু শেয়ার করেন এটা আমাদের সাথে। মানে কোন, কোন বিষয়গুলো দেখে সে আসলে আমি বীজটা যেটা কিনবে? দেখি আরকি, জি, আপনারটাই আমি যেটা বলেন। দেখি যে দাম কোনটার বেশি।
কোন বীজের কেন দাম এটা বেশি। দাম বেশির সাথে আপনার কেন মনে হচ্ছে যে এটা ভালো হতে আমি পারে? শুধু বীজ না, যেই কোনো জিনিসের ক্ষেত্রে আপনার যেটা দাম বেশি, হুম, হুম, আমি হুম। মনে করি যে এটাই তার মানে ভালো। এটার মধ্যে অবশ্যই ভালো কিছু হ্যাঁ, গুণাগুণ আছে। ভালো ওকে। গুণাগুণ থাকার কারণে এটার দাম বেশি। হুম, হুম। আমি যখন যেই বীজই লাগাই, দেখি যে কোন বীজটার দাম বেশি। ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা যদি বেশি হয়, হুম, হুম, মানে অন্য বীজের তো ওইটাই আমি লাগাই। লাগানোর হুম, পরে ফলাফলও তো ভালোই পাই আলহামদুলিল্লাহ। কারণ আপনি বাজারে ১০ টাকা ১৫ টাকা বেশি দিয়া আপনি যদি একটা বীজ বিক্রি করেন, ওটার মধ্যে যদি ওইরকম গুণাগুণ না থাকে, তাহলে কিন্তু বিক্রি করা সম্ভব না। আপনার বীজ নিয়ে ঘরে বয়ে থাকতে হইব। এই বীজ আর বাজারে বিক্রি করতে পারতেন না, হুম, যদি হুম। ভালো গুণাগুণ না থাকে। জি, এই জি, জি। বিশ্বাস থেকেই করি আরকি। আচ্ছা। এখন একটু আমরা লাভ ক্ষতির হিসেবে আসি যে কৃষিকে পেশা হিসেবে নেওয়ার পরে আ আপনার লাভ ক্ষতির হিসাবটা আসলে কেমন? মানে শুরু থেকে আপনি এখন পর্যন্ত যা বিনিয়োগ করেছেন সেটা কি মানে সেই অনুযায়ী কি আয় করতে পারছেন? বা আসলে এই মুহূর্তে আপনার অবস্থানটা কি? কৃষিতে আপনার লস বলতে কোনো কথা নাই। আচ্ছা। কৃষির মধ্যে কোনো লস নাই, যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন। আপনি দাম কম পাইলেও হুম, আপনার এটা হুম। পোষানো সম্ভব, যদি ভালো ফলন হয়। জি। আপনার যে খরচটা ওইটা আপনি আপাতত ক্যাপচার করতে পারবেন, হুম, হুম, যদি হুম। দাম কম হয় সবজির। হুম, হুম, হুম। আমি যেটা করতাছি আরকি, কোকোপিটে যেরকমভাবে করতাছি, আমার কোনো সময় লস আয় না। আপনার দেখা হুম। গেছে যেই টাকা বিক্রি করি, অনেক সময় দেখা গেছে ৪০ পয়সা ৫০ পয়সা কইরা বিক্রি করি শসা। তারপরেও আমার পুঁজিটা আয়া পড়ে, যেই টাকাটা আমি ইনভেস্ট ৪০ করি। পয়সা মানে হচ্ছে আপনার রিঙ্গিটে আপনি হ্যাঁ, বলছেন রিঙ্গিত। যেটা। হুম। শুধু ৪০ পয়সা ৫০ পয়সা করে শসা বিক্রি করতে কিন্তু হয়। তারপরও আপনার লস হচ্ছে না। লস হয় না। আবার এটার হিসাব কি, যারা বাণিজ্যিকভাবে করে, আপনার এক সিজনে এটার হিসাব মিলানো কঠিন হয়ে যায়। কারণ দেখা গেছে এক জি। সিজনে যদি লস হয়, আমার ধরেন ৯,০০০ পলি ব্যাগ, হুম, হুম, আমার প্রতি সিজনে ৪৫,০০০ রিঙ্গিত খরচ হয়। হুম। তো ওই ৪৫,০০০ রিঙ্গিত যদি আমি একবারে যদি না পাই, লস হয়, পরের সিজনে আবার এইটা গিয়া করতে, যেহেতু আমরা বাংলাদেশী, ওইখানে আমরা স্থায়ী না। হুম, তো হুম, আমরা টাকা পয়সার একটা ব্যাপার আছে। ওইটা যদি আপনার লাভ যদি না হয়, তাইলে এক সিজন করে পরের সিজনে কিন্তু আর করা যায় না। হুম, কারণ হুম, হুম। বিশাল আরেকবার আপনার ৪৫,০০০ রিঙ্গিত জোগাড় কইরা তারপরে আরেক সিজন করতে হইব। তো আচ্ছা। এই জিনিসটা আপনার দেখা গেছে যে ভালোভাবে করলে মেইনটেইন করা যায় আরকি, যে কোনোরকম খরচটাও যদি আয়, দেখা গেছে বছরের ভিতরে আপনি মানে মিনিমাম এক সিজন হইলেও আপনি দাম পাইবেন। আপনি যে ৪৫,০০০ রিঙ্গিটের কথা বলছেন, এইটা যদি আপনি অন্য বিজনেসে বিনিয়োগ করতেন, আর এইটা যদি কম্পেয়ার করেন কৃষির সাথে, কোনটাকে আপনার বেশি লাভজনক মনে এটার হচ্ছে? মধ্যে লাভজনক না, কৃষি কি আসলে এটা আমরা রক্তের মধ্যে, জি, জি। ভাল লাগা থেকে করি। আর এটা আমার কাছে মনে হয় যে ১০০% হালাল একটা ব্যবসা, কৃষি ব্যবসা। একদম, একদম। আর ওইটা থেকে যে নিজে হালাল রুজি খামু, হুম, টাকা হুম। পয়সা যাই ইনকাম করি, কম করি বেশ করি, ওইটা থেকে হালাল একটা উপার্জন আইলো, জি, পরিবার নিয়ে হালাল রুজিটা খাইলাম, এটাই বড় কথা আরকি। আপনার লস বলতে কোনো কথা নাই। দারুণ। আপনি এখন পর্যন্ত কি, কি ফসল চাষ করেছেন? আর কোন ফসলটা থেকে সবচেয়ে বেশি লাভ পেয়েছেন? আমি, আমার মূল টার্গেট হইছে শশা। শসা। হ্যাঁ, ও। আমার এখন মানুষ ডাকেও শশা আরিফ। আমি প্রচুর পরিমাণে শশা করি। জি, জি। আর শশা থেকেই আমার মোটামুটি ভালো আর্নিং আরকি। হুম, হুম, এটা হুম। আপনার ওজনে দেয় আরকি, বা ওজন জি। ভালো পাওয়া যায়। আপনার দেখা গেছে যে আমার এই ৯,০০০ পলি ব্যাগ যদি আমি পুরাটা শশা লাগাই, হুম, হুম, মানে হুম। শশা বাড়তে, বাড়তে পাগল হয়ে যাওয়ানগা লাগে। ৯,০০০ শশা ও! প্যাকেট, মানে পলি ব্যাগেরটা আমি মিনিমাম আপনার ৮০ টন কি ৯০ টন শশা পামু। তো এই চিন্তা যদি করেন যে এক সিজনে আপনি ৮০ টন ৯০ টন শশা পাইলেন, হুম। ৳১ করে হিসাব করলেও ৮০-৯০ হাজার রিঙ্গিত। আমার খরচ হইল ৪৫,০০০। ৪৫,০০০ রিঙ্গিট। তো এর হ্যাঁ। ডবল আমার থাকতাছে। আর যদি মনে করেন যে আমার মতো কপাল লাইগা জায়গা ৪.৫ রিঙ্গিত কইরা পান, হুম, তাইলে হুম। কি অবস্থা হইব? আমার কিন্তু গত সিজনে ৪.৫ রিঙ্গিত করে আমি শসার দাম পাইছি। ওয়াও! মানে যেখানে মাঝে, মাঝে মানে কখনো মানে মালয়েশিয়ার ৫০ সর্বোচ্চ রেট। ৫০ সেন্ট বা ৫০ হ্যাঁ, পয়সাও যে মালয়েশিয়ান সেটা হয় আবার ৪ আহ রিঙ্গিট করে পেয়েছেন। ৪.৫ রিঙ্গিত। ৪.৫ ৪ রিঙ্গিট। রিঙ্গিত ৫০ ও! পয়সা ৬০ পয়সা করে আমি এই হুম। লাস্ট সিজনে মানে শসা বিক্রি ১০০ করছি। ১২৫-৩০ টাকার মতো বাংলাদেশী টাকায় হ্যাঁ, ১ কেজি শসা। খুবই চমৎকার। কখনো কি লাইগা লোকসান থাকতে হইব। হয়েছে আপনার কোনো মানে ফসলে? আমি লোকসানের হিসাবই করি না। আমি যখন দেখি যে আমার লস হইব বা ইয়া হইব, হুম, হুম, লস তো হয় না, এটা হিসাব করলে দেখা গেছে সবকিছু মিলাইলে হুম, আপনার লস হয় না, পুঁজিটা আয়। পুঁজি আইলো মনে করি যে দেশের বাইরে যেহেতু একটা ব্যবসা করতেছি, এটা থেকে আমি ৩ মাস পরে একটা সিজন শেষ হয়। হুম, তো হুম, ৩ হুম। মাসে যদি আমার পুঁজি আয়, তাইলে ওইটা আমার লস। কারণ ৩ জি, জি। মাস সময় তো লম্বা একটা সময়।
আপনি অন্য একটা কাজ টাজ করলে বা চাকরি করলে দেখা গেছে আপনি 2,000 করে ইনকাম করলো মাসে, আপনার 6,000 রিঙ্গিত থাকতো পকেটে। তো ওই জায়গা থেকে চিন্তা করলে আপনার এই পুঁজি আইলো লস। আর যারা ব্যবসায়িক মাইন্ডের বা কৃষিটারে ভালোবাসা পছন্দ করে এরার লাগি কোনো লস না। আমি এই পর্যন্ত লস বলতে আমার বাগানের ভিতরে এই পুঁজি আইছে এইটাই আমি লস হিসাব করছি আর কি, এর বাইরে না। আর লাভই ওই বেশি না, বাৎসরিক হিসাব করলে আপনি লাভ পাইবেন। দারুণ। আপনার এই গল্পগুলো আসলে যারা নতুন কৃষি উদ্যোক্তা, তরুণ কৃষি উদ্যোক্তা তাদের জন্য খুবই উৎসাহ যোগাবে বলে আমি মনে করি। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, কৃষিতে আসার পর আর্থিকভাবে আপনার আগের চাকরি ব্যবসার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আপনার অর্থনৈতিক অবস্থার কতটা পরিবর্তন হয়েছে? কৃষিতে আওয়ার পরে এই পর্যন্ত বিশাল পরিবর্তন হয়েছে, দারুণ, দারুণ। বিশাল পরিবর্তন। আপনার মানে আমার পরিবর্তন হয়েছে কি, অন্যর আর পরিবর্তন হয় কিনা এটার হুম, গ্যারান্টি কিন্তু আমি দিতে পারতাম না। হুম, আমার পরিবর্তন হয়েছে কয়েকটা দিক থেকে। দেখা গেছে আমি নিজে যেটা করতেছি ওইটা থেকে কিছুটা পাইতাছি, হুম, হুম। আবার এটা আপনার মানুষের সামনে তুইলা ধরতাছি। আমি যেটা করতাছি আমার ভাল লাগাটারই আমি একটা মনে করি যে বিশাল একটা পাওয়া বা জি, লাভ। জি, 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 না, আমার কাছে এটা কইরা ভাল লাগতাছে, নিজের মানে মনের মধ্যে শান্তি পাইতাছি, জি। এটা হইছে একটা লাভ। আবার মানুষ আমার কাছে জানতে চাইতাছে এই বিষয়ে, ওইটারে আমি আরেকটা লাভ হিসাবে ধরি। দারুণ। যে এই জিনিসগুলা সবার আপনার কাছে কিন্তু এই কৃষি বিষয়ে না জানলে বা একটা বিষয় আপনি অভিজ্ঞ না থাকলে আপনার কাছে মানুষ জানতে চাইতো না। হুম, 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 আর হুম। মানুষ একটা জানতে চাওয়ার মধ্যে যে কি একটা মজা, এটা আমি এখন ফিল করি আর কি। জি। খুব ভাল লাগে যে কেউ একজন আমার কাছে একটা প্রশ্ন জিগাইলো বা ভাই গাছের এই এই অবস্থা কি এর লাগি, বা এখন কি দিতাম কি করতাম, এই জিনিসগুলো জিগাইলে খুব ভাল লাগে। আরিফ ভাই, চাকরি এবং ব্যবসার তুলনায় কৃষিতে ঝুঁকি কতটা? বা বেশি ঝুঁক বা কম কি মনে হয় আপনার? ঝুঁকি বলতে আপনি যদি না যাই না করেন তাইলে তো ঝুঁকি। আচ্ছা। আপনি জি, জি। ব্যবসা শুরু করছেন, জানেন না এই বিষয়ে, আপনার অভিজ্ঞতা নাই, হুম, হুম। আপনি অবশ্যই ঝুঁকি থাকবো। আপনি যখন জানবেন এই বিষয়টা সম্পর্কে, কৃষি বিষয়ে জানবেন, অভিজ্ঞতা নিবেন, যাই না অভিজ্ঞতা নিয়ে যদি করেন তাইলে এটার মধ্যে ঝুঁকি থাকতো না, দারুণ। স্বাভাবিক। কোনো আমরা মোট কথা আমাদেরকে জানতে হবে আরকি। জানতে আমি হইব। কি করতে যাচ্ছি হ্যাঁ, কৃষিকাজ নিয়ে কৃষি সেটা আমাকে বিষয়টা জানতে আপনার প্রচুর জানতে হইব আপনি। জি, আর গাছের সাথে সম্পর্ক করতে হইব। জি। আপনি এই যে গাছ লাগায়া ২ দিন গিয়া শ্বশুর বাড়ি বেড়ায় আইলেন, কাম হইতো না। আপনি গাছ লাগাইবেন, গাছের প্রতিদিন সময় দিতে হইব। জি, জি, প্রতিদিন সময় দিবেন। আপনি এইসব গাছের মধ্যে শসা গাছ, এই লাউ লাউ গাছ, মিষ্টি কুমড়া যেটি দীর্ঘমেয়াদী ফসল, হুম, হুম। এটির মধ্যে আপনার কিছুটা কম হয়। যেটি আপনার স্বল্পমেয়াদী ফসল, যেমন শসা, তো অনেক ফসল আছে যেগুলোর মধ্যে আপনার যখন যেটা লাগবে তখন এইটাই করতে হইব। এর বাইরে গিয়া আপনি ১ দিন ২ দিন পরে যদি এটার চিকিৎসা দেন তখন দেখা গেছে আপনার গাছ শেষ। আপনি আর এটাতে কোনো ফলনই ফলন পাইলেন না। আসবে না। আপনার এই কথাটা শুনে একটা মনে পড়লো যে আমরা আ আলুতে একটা জাতে আমরা বলতাম যে এই আলুটা লাগিয়ে আপনি শ্বশুরবাড়ি যেতে পারবেন। কেন? এখানে আমাদের অ্যালুয়েট জাতের একটা আলু, হ্যাঁ, এটাতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় না। তো কি হয় আলু চাষে একটা অনেক বড় সমস্যা হচ্ছে মরক রোগ হয়। হ্যাঁ, যখন শীত কুয়াশা পড়ে তখন কিন্তু মানে ম্যাসাকার হয়ে যায় আপনার আলুর ক্ষেতের পর হ্যাঁ। ক্ষেত। তো আমাদের এই অ্যালুয়েট জাতটা এটা হচ্ছে কোনো স্প্রে করতে হয় না, ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় না। কারণ এটা ব্লাইট রেজিস্ট্যান্ট একটা জাত। তো আমরা তখন এই কথাটা বলতাম যে আপনি এই আলুটা লাগিয়ে শ্বশুরবাড়ি চলে শ্বশুরবাড়িতে যান। যেতে পারবেন। একজন প্রবাসী যদি কৃষিতে আসতে চায়, তাহলে কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত? প্রবাসী যদি কৃষিতে আসতে চাই, প্রথমে তো এর জায়গা লাগবো, জমি লাগবো। হুম, হুম, জমির বিষয়টা খুব সেনসিটিভ। আমরা তো নির্দিষ্ট কেনা কোনো জমি নাই। যেহেতু আমি দেশের বাইরে থেকে একটা জমি নিমু, ওই হুম, হুম। জমি কি লিগ্যাল আছে কিনা, ওইটার কাগজপত্র ও ঠিকঠাক আছে কিনা, আচ্ছা। আপনার যার জমি এর নামে কি জমিটা আসলে আছে কিনা। ওখানে দেখা গেছে যে আপনার ৪ জন ৫ জন ভাই বোন তাহে, হুম, হুম, সবার নামে হুম। একটা জমি তাহে। আবার জি। অনেক সময় ভাই বোন কম থাকলে একজনের নামেও থাকে আলাদা আলাদা। তো এই ও জিনিসগুলা খেয়াল কইরা আপনার জমি নিতে হয় আর কি। আর সাধারণত নাই কত বছরের জন্য লিজ নেন আপনারা এটা জমি? আপনার ৫ বছর সর্বনিম্ন, আর সর্বোচ্চ ১০ বছর। আচ্ছা। ১০ বছরের দেয় না, আমরা মূলত ৫ বছর কইরেই নেই আর কি। আপনার ৫ বছর করে এগ্রিমেন্ট কইরা ৫ বছরের ভাড়া প্রতি বছরে বছরে দেই, এটা কি একর প্রতি ভাড়া একর নেন? প্রতি। কিরকম একটু আমাকে আইডিয়া দিতে পারবেন? যে আপনার একর প মালয়েশিয়ার যেখানে আপনি থাকেন, পাহাং হ্যাঁ, অ্যা পাহাং। এই জায়গাটার নাম। সেখানে হচ্ছে জমি প্রতি বছর একর প্রতি কত করে দিতে হয় আপনাকে?
এটা আপনার দেখা গেছে যে জমি ভেদে আর কি। মানে এক একটা জমির এক একটা দাম দেখা গেছে অনেক জঙ্গলের ভিতরে হুম, হুম। ওইটা আপনার মাসে বা বছরে 300 টাকা করে নেওয়া যায় আর কি, 300 রিঙ্গিত 300 করে। রিঙ্গিত। হুম। আর যদি আপনার রাস্তার আশপাশে হয় ভালো জায়গা হয় তখন আপনার 1000 করে নেওয়া লাগে আর কি, ও, বা 500 700 এরকম, এটা জায়গা ভেদে আর কি, 1000 মানে আপনার বাংলাদেশি সুবিধা টাকায় প্রায় অনুযায়ী। 30,000 টাকা করে। হ্যাঁ, আবার আমরা বাংলাদেশি কৃষকদের কাছে ফিরে আসি। আহ, বাংলাদেশের যে কৃষকরা এখনো গতানুগতিক ঐতিহ্যবাহী যে পদ্ধতিতে চাষাবাদ করছেন, তিনি যদি একটু আধুনিক হতে চান, প্রথম পদক্ষেপটা আসলে কি হওয়া উচিত? আধুনিক পদ্ধতিতে চাষ করতে হইলে আধুনিক পদ্ধতিতে কারা চাষ করে তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া যায় না বুঝা তারপরে করা উচিত। কারণ আগের আমরার বাপ চাচারা যেই চাষ করতো ওই চাষ কইরা তো এখন আর সফল হওয়া সম্ভব না। জি, অবশ্যই আধুনিক কৃষি করতে জি। হইব। আর আধুনিক কৃষি করতে গেলে আপনার জানার কোনো বিকল্প নাই। আপনি যে আগের মতো যে দেখা মানে বীজ লাগাইলাম পরে বীজ থেকে ওই বনে 2 দিন 3 দিন পরে পরে ক্ষেতের সাথে সম্পর্ক করলেন, যে হুম, 2 দিন 3 দিন পরে পরে গিয়ে একটু একটু পানি দিয়ে আয় বললেন, এই সুযোগ তো আর নাই। যদি ভালো ফলন চান, আর যারা নাকি এখনকার জেনারেশন তারা তো অবশ্যই এটা একটা ব্যবসা বা লাভের একটা অংশ নেওয়ার জন্য এই কৃষিটা শুরু করব। তো ওই ক্ষেত্রে আপনার যায় না বুঝা তারপরে আর সময় দিতে পারবো কিনা। আপনি আচ্ছা, কৃষিতে আচ্ছা। যত সময় দিবেন তত ভালো ফলন পাইবেন। তার মানে আপনি বলছেন যে আগে ইনফরমেশন হ্যাঁ, আগে জানতে হবে, জানতে হবে। আর এরপরে হচ্ছে কতটুকু সময় দিতে পারছি। হ্যাঁ, আচ্ছা। এটা আপনি তো যত বেশি সময় দিবেন তত ভালো ফলন পাইবেন কৃষিতে। তো শুরুতে একজন যদি তরুণ কৃষক কৃষিতে আসতে চায়, তো শুরুতে আসলে কতটুকু জমি নিয়ে বা কত বিনিয়োগ করাটা তার জন্য ওয়াইজ হবে বলে আপনি মনে করেন? প্রথম অবস্থায় আপনার কাছে যত টাকা পয়সাই থাক আমি মনে করি যে এটা ইনভেস্ট করা বোকামি। আচ্ছা, বেশি বেশি আচ্ছা। টাকা ইনভেস্ট করা আপনি আস্তে আস্তে করতে পারবেন। আপনি যখন এক সিজন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার দ্বারা কি এটা হুম, সম্ভব হুম, কিনা, হুম। বা আপনি এটা কি করতে পারবেন কিনা, বা এটা সম্পর্কে আপনার বিভিন্ন অভিজ্ঞতা হইব আর কি। হুম, এখন আমরা বাঙালি জাতি হিসাবে আমরা আবেগ একটু বেশি, হুম, পকেটে হুম। টাকা আছে, দেখা গেছে গিয়ে 1 লাখ 2 লাখ টাকা খরচ জি, করলাম, জি, জি। জানি না বুঝি না 1 লাখ 2 লাখ খরচ করে মনে করেন যে ধরা দিয়া লাইলাম। তো এই জিনিসটা থেকে আপাতত একটু বিরত থাকা উচিত আর কি। যারা নাকি কৃষিতে আইব আপনার আবেগে না পইরা প্র্যাকটিক্যালি কাজ কইরা এটা আপনার প্রথম অবস্থায় অল্প পরিমাণে জমি নিয়ে দেখতে পারে যে আমি কি এটা পারবো কিনা। আচ্ছা। অনেক সময় দেখা গেছে যে অনেকে আবেগে করে পরে এটা সময় দিতে পারে না, বা বিভিন্ন সাইডে আপনার একটু দৌড়াদৌড়ি কাজ পড়ে জায়গা তখন আর এটাতে সময় না দেওয়ার কারণে ফলন পায় না ভালো, তখন কয় যে এটা কৃষি দিয়ে আর হইতো না। কৃষি দিয়ে হইব, হেরে দিয়ে হইতো না, আমার কথা যেটা আর কি, যে কৃষি আপনার সময় দিতে হইব, এটার কোনো বিকল্প নাই। এর বাইরে কি ভুলগুলো করছে আসলে নতুন উদ্যোক্তারা, যেটা আপনার চোখে পড়েছে? এই যে কথা তো একটাই যে না যায় না করে। অবশ্যই জানতে হ্যাঁ, হবে। জানতে হইব। আপনি এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হইব। কৃষি বিষয়ে অভিজ্ঞতা না থাকলে হুম। মানে আপনার সম্ভব না এটা কৃষিকাজ করা। মানে কোথা থেকে আসলে সঠিক তথ্যটা তারা পাবে, বা নতুন একজন কৃষক কিভাবে জানতে পারবে কৃষি সম্পর্কে? জানবো আর কেমনে? ওই যে আমার ভিডিও দেখবো, নাইলে আপনার ভিডিও দেখবো। যারা নাকি জানে হেগর ভিডিও দেখবো। যদি আচ্ছা। মাগনা চায় আর ভিডিও দেখবো, আর যদি কয় যে না টিয়া পয়সা খরচ কইরা করমু, হুম। তাইলে ওই যে আপনার আর কোম্পানির বিভিন্ন এই ক্লাস-টাস করায় না অনলাইনে, বা একটা রুমের ভিতরে ডাইক্কা আইনা। আমি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি। মালিক সিডস নতুন কৃষকদেরকে জানানোর জন্য যে ভিডিওগুলো করছে, এগুলো হচ্ছে এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে। তো এটা সবার জন্য উন্মুক্ত। এটা রেগুলার আসতেই থাকবে। এরকম বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন ক্লাস আসতেই থাকবে এমনিতে ওই যে এবং এটা কৃষকরা জানতে যে পারবে। আমি দেখি যে এই ২,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা নিয়ে ক্লাস করা, আপনারা এটা করেন না? না, আমরা এটা করি না। আমাদেরটা সম্পূর্ণ ফ্রি এবং এটা একেবারে ওপেন প্ল্যাটফর্মে দেওয়া আছে। যে কেউ যেকোনো সময় এটা অ্যাক্সেস করতে পারবে এবং তাইলে এটা কিন্তু দেখতে আমি পারবে। ঠিক জায়গাতেই আইছি। আমার আবার এইগুলা পছন্দ না যে টাকা পয়সা নিয়া না, এই এবং কৃষক একটা মানুষ আপনার যারা নাকি প্রান্তিক কৃষক, হুম, হুম, হুম। গ্রামের কৃষক, তারা কিন্তু এমনিতেই শূন্যতা হয়। জি। আপনি একটা জিনিস অভিজ্ঞতা নিতে গিয়া যদি আমার টাকা খরচ করতে হয় তাইলে কিন্তু এটা না, বিশাল এটা একটা এটা হলো না। ইয়াতে পড়তে হয়। আর তখন হচ্ছে কি, জানানোটা হচ্ছে লিমিটেড কয়েকজনের মধ্যে তারা জানতে পারবে।
আমরা সকল কৃষককে আসলে জানাতে পারবো না। সম্ভব না তো এটা। মালিক সিডস একটা চিন্তা করে যে বেস্ট প্রোডাক্ট উইথ বেস্ট সার্ভিসেস, হ্যাঁ, মানে ভালো বীজ দিব আমরা, সাথে হচ্ছে পরামর্শ এবং সব সমস্যাগুলো যাতে সমাধান আমাদের কাছ থেকে পায়, এই উদ্দেশ্যে নিয়েই হচ্ছে এই আমরা ক্লাসগুলো হচ্ছে ওপেন করেছি এবং এটা চলতেই এখন থাকবে। মূল কথা হইতেছে গিয়ে আপনাদের কাছ থেকে যারা বীজ নেয় যেসব কৃষকরা, জি, তাদেরকে কিভাবে করতে হইব ওই সম্পূর্ণ ইয়াটা আপনারা দিক নির্দেশনা দেন আমরা আর কি। শুধু শুধু এটা না যে আমাদের বীজ নিয়ে করবে তাদেরকে শুধু দিচ্ছি না, এটা বাংলাদেশের না, এটা সবার এটা জন্য। এটা এটা স্বাভাবিক, হ্যাঁ, যেহেতু সবার জন্য আপনার ওপেন। বীজ নিব, জি, এটা আপনার মানে যদি এরা নাও চায় এটা আপনার কর্তব্য হইব জি, জি, যে জি, কৃষক আমার বীজ নিছে, আমার বীজের যদি ভালো সুনাম ইনকামের ইচ্ছা থাকে আর কি, তখন আপনার এটা অবশ্যই কৃষকরা ভালো ইনফরমেশন, ভালো তথ্য দিয়া সাহায্য সহযোগিতা কইরা তারপরে ভালো একটা ফলন যাতে হয় ওইরকম সহযোগিতা করতে অবশ্যই, হইব। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের হচ্ছে এই পরিকল্পনাটা করা। যেমন আমাদের কিছু, কিছু জাত আছে যেগুলোতে দেখা যাচ্ছে ইউরিয়া কম ইউজ করতে হবে হুম, বা কোনো ফাঙ্গিসাইড হয়তো ইউজ করতে হচ্ছে না, প্রয়োজন হবে না। হ্যাঁ, তো এই ইনফরমেশনটা যদি কৃষকরা না জানে তাহলে কি করলো, তারা বেশি ইউরিয়া দিল, হ্যাঁ, বেশি ফাঙ্গিসাইড দিল, তারা কিন্তু মানে ক্ষতি কোথায় হলো, তাদের আর্থিক আর্থিক ক্ষতিটা ক্ষতি হলো হবে। আরকি। তো এই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি এবং একই সাথে যে কমন যে রোগ বালাইগুলো হয় হ্যাঁ, বিভিন্ন ফসলের, এগুলো সম্পর্কেও তাদেরকে আমরা জানিয়ে মানে দিচ্ছি যাতে তারা উপকৃত হতে পারে। আচ্ছা, একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আহ, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, মানে তরুণ প্রজন্মদের জন্য কিছু পরামর্শ। ধর যাক একজন তরুণ এসে আপনাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমি কৃষিতে আসতে চাই, তো আপনার প্রথম পরামর্শ কি হবে তার জন্য? আপনি প্রথমেই ভালো দেখা জমি নিতে হইব। আর বাংলাদেশের ক্ষেত্রে আপনার একটু টান জমি নেওয়া লাগে, এই নিচু জমিতে ফসল করা যায় না। জি, আপনি জি। টার্গেট থাকতে হইব যে আমি যেই জমিতে 12 মাস ফসল উৎপাদন করতে পারবো ওই জমি আমি নিব। আপনি আচ্ছা। একটা জমি নিলেন, এখানে 6 মাস করলেন আর 6 মাস করলেন না, হুম, হুম, তাইলে হুম। কিন্তু আপনার লস। তার মানে আপনার প্রথম পরামর্শই হচ্ছে আগে তার ভালো, একটা জমি নিয়ে ভালো হ্যাঁ, পরিকল্পনা থাকতে হবে। প্রথম জমি ভালো নির্বাচন জমি নিয়ে। নির্ধারণ করে নিতে হইব যে হুম, হুম, এটাতে যাতে আমি 12 মাস ফসল উৎপাদন হুম। করতে পারি। এক সিজন শেষ হইব, সাথে সাথে যাতে আমি আরেকটা সিজন করতে পারি। কি এরপরে হইতাছে গিয়া আপনার ভালো মানের বীজ নিবেন। মানে ভালো মানের বীজ চেনারও একটা উপায় আছে যেটার দাম বেশি। আমার মতো যে খোঁজ নিতে হইব যে এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে পুরান কোন কোম্পানির আছে, জি, বীজ জি। কোম্পানি। প্রথম নিতে হইব যে পুরান কোনটা আছে, এরপরে যে এইটার বীজ কোম্পানি বা এইটার বীজ যে লাগায় মানুষের, এটার রিভিউ কেমন, কৃষক কতজন আছে, এই হুম, জিনিসগুলো সব কিছু যাচাই বাছাই কইরা হুম, তারপরে দেখা গেছে যে একটা সিদ্ধান্ত নিতে হইব আর কি। কারণ এমনিতে তো আর নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই, হুম, বা আমি হুম, হুম, চাইলেই বুঝতাম না যে কোন বীজটা কেমন হইব। আমি একটা বীজ লাগামু, দেখা গেছে শশার বীজ লাগামু, আমি একটু দেখতে পারি যে বাংলাদেশে কোন বীজগুলার সুনাম বেশি। এখন আপনার বীজ হইতে পারে, আরেকজনের হইতে পারে। এখন হুম, আমি হুম, হুম। ব্যক্তিগতভাবে যেটা বুঝি আর কি, এখন আপনারটা যদি রিভিউ ভালো থাকে, ভালো ফলন হয়, সব কিছু ভালো থাকে, আপনারটা আমি ইউজ করবো। আর যদি ভালো না হয়, ইউজ করার কোনো প্রয়োজন নাই। না, খুবই চমৎকার বলেছেন যে একটা আহ, কোম্পানিতে তো আর সব যে 100% হইব এরকম না। না, আপনার এনে 5টা ভালো হইলে আর একজনে এনে একটা ভালো আছে, যেটা মোট কথা যেটা ভালো আমি ওইটাই নিবো, খারাপটা নিতাম একদম, না। একদম। সর্বোচ্চ ভালো যেটা। তবে সেক্ষেত্রে একজন নতুন উদ্যোক্তা তো আসলে শুরুতেই এত কিছু জানবেন না। হ্যাঁ, সে হচ্ছে তাকে কিছু বিষয়ের উপরে অন্যান্য রিভিউ দেখে তাকে হ্যাঁ, সিদ্ধান্তটা নিতে হবে। যেমন যদি ধরলাম 50 বছরের পুরাতন একটা কোম্পানি হয়, হ্যাঁ। যেমন মালিক সিডস, এটা প্রায় 1969 সালে এস্টাবলিশমেন্ট। স দীর্ঘদিন ধরে হচ্ছে কৃষকের সাথে। ১৯৬৯ বলতে এই দেশ স্বাধীনের হ্যাঁ, আগে? দেশ স্বাধীনের আগে এটা এস্টাবলিশমেন্ট এই কোম্পানির। এই কোম্পানি এখনো ভালো করছে কেন? কারণ দীর্ঘদিন ধরে খুব ভালো মানের প্রোডাক্ট তারা কৃষকদেরকে সরবরাহ করছে। ৬৯ সালের কোম্পানি হইলে তো এটা যদি ভালো না হইতো এতদিন টিকেও থাকতে এতদিন তো পারতো না। টিকে থাকার কথা না। তো এইটা দেখা একটা ভালো যেত। তথ্য তাদের জন্য যে অনেক পুরাতন কোম্পানি ভালো করছে, ভালো বীজ দিচ্ছে এবং নতুন, নতুন টেকনোলজি যেগুলো আসছে, আপনারা জানেন ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হুম, ক্লাইমেট চেঞ্জের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু নতুন, নতুন জাত এই কোম্পানি সরবরাহ করছে। তো এইটা একটা ভালো বলেছেন যে রিভিউ দেখে এবং কোম্পানির ইতিহাস দেখে বীজ কেনাটা। এর বাইরে আরেকটা প্রশ্ন তরুণদের জন্য যে
সীমিত পুঁজি নিয়ে কি আধুনিক কৃষিতে আসা সম্ভব? অবশ্যই সম্ভব। সীমিত পুঁজি নেয়া, সীমিত জমি নেয়া, আপনি আপনার কাছে বেশি জমি তা নেই। জমি নাই, হুম। আপনার বাড়ির আশপাশে বা জমি না, নিজের জমি একদম না থাকলেও আপনি করা যায়। জি। বাংলাদেশে আপনার যেই করো জমি, আপনার কি জানি কয়, এগুলারে লিজ নিয়ে গ্রামে লিজ করা যায়। নেওয়া, হ্যাঁ। এই আপনি বর্গা নিয়ে নিতে বলে পারেন। আরকি। হ্যাঁ, হুম, বর্গা দেখা গেছে যে আপনি ১০ ঘন্টা হুম, হুম, বা হুম। ৫ ঘন্টা এরকমও নিতে পারেন। অল্প পরিমাণে জমি, যে মনটা আমার এলাকাতে দেখি হুম। অনেকরে যে গেন্ডারি চাষ করে বা আপনার যেকোনো সবজি চাষ করে, আরেকজনের জমি নিয়ে ৫ ঘন্টা আছে, ১০ ঘন্টা আছে, জি, জি। নিয়া করতাছে, ভালো চলতেছে। প্রবাসী বাংলাদেশীরা চাইলে দেশি কৃষিতে কিভাবে বিনিয়োগ করতে পারে? এটা আপনার খুবই সহজ। যারা নাকি প্রবাসে থাকে তারা অলরেডি টাকা ইনকাম করে। তাদের কাছে আচ্ছা। পর্যাপ্ত টাকা থাকে। জি, জি। পরিবার চালানোর পরেও কিছু টাকা থাকে। নিজের জন্য উপকার হইব বা আমার দেশের জন্য, জাতির জন্য, সবকিছুর জন্যই উপকারে আয়। আমার যেটা মন থেকে আমি চাই আরকি, জি। যে আপনার কর্মসংস্থান দিতে হইব। এলাকার ভিতরে এমন কিছু যুবক আছে যারা নাকি আপনার কোনো কাজ করে না। হুম, হুম, হুম। যারা নাকি পড়ালেখা কইরা অলরেডি আপনার বেকার বা বিদেশে যাইব, ওইরকম টাকাটাও থাকে না। হুম, হুম। অনেক আছে। জি। তো এদেরকে দিয়া আপনার বাংলাদেশে আপনার যার এলাকায় ভালো কিছু জমি নিয়া, লিজ নিয়া এই ছেলেদেরকে কাজে লাগাইতে পারে। হুম। আচ্ছা। এইরকমভাবে দেখা গেছে যে আপনার করা যায় আরকি। নিজে না খাইলেও দেখা গেছে যে আমার দ্বারা আরেকজনের কর্মসংস্থান হইল। বা নিজেও যদি চাই, আমি যদি চাই যে আমি ৫ কানি জমি নিয়া এই ২ জন ৩ জন লোক লাগাই দিলাম, বেকার যুবক, হুম। কাজে লাইগা গেল, ভালো বেনিফিট হইব। আর যেহেতু আমরা দেশের বাইরে থাকি, ওইখানে দেখা গেছে যে কৃষি বিষয়গুলা আপনার এই আরো আপডেট বাংলাদেশ থেকে। জি, জি, ওই জি। জিনিসগুলা আমরা ওইখান থেকে যাই না, ওই টেকনোলজিগুলো বাংলাদেশে, হ্যাঁ, আপনারা টেকনোলজিগুলা হুম, হুম। বাংলাদেশে দিলাম। তাদের সাথে শেয়ার কইরা তাদের মাধ্যমে এগুলো আমরা করতে, যদি যদি করতে পারি আরকি, তাইলে ভালো লাভবান হওয়া সম্ভব। আরিফ ভাই, আমরা আমাদের আলোচনার শেষ একেবারেই শেষ পর্যায়ে পর্যায়ে চলে আসছি। একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আপনার আহ, আপনাকে যদি আজকে বাংলাদেশের কৃষি সেক্টরে দায়িত্ব দেওয়া হয়, আপনি কি কি পরিবর্তন করবেন? এটা হচ্ছে পাগলের এত কুড়াল তুলে দেওয়ার মতো আর কি। আমারে দিলে আমি আর কি করবো বেশি কিছু। আমার কাছে আপনার বাংলাদেশের যেই সিস্টেমটা, হুম, হুম, সিস্টেমটা আমার কাছে একদম একদম অপছন্দ। হুম। আপনার কৃষকরারে নিয়ে কেউ কাজ করতে চায় না। জি। কৃষকরারে নিয়ে দেখা গেছে এই যে প্রাইভেট যেই কোম্পানিগুলো আছে তারাই আমার দেখা অনুযায়ী যে কাজ করতেছে, যারা নাকি সরকারি পর্যায়ে আছে। নতুন কৃষি বা হুম, হুম, আপনার হুম। এই যে আপনাদের যে বীজ কোম্পানি ধরেন, জি, যে এই বীজ কোম্পানিগুলা চাইতাছে যে নতুনত্ব দেওয়ার জন্য কৃষকরারে, জি, নতুন হাইব্রিড, নতুন নতুন জাত, এগুলা কৃষকরারে দিতাছে। এগুলা কিন্তু করা উচিত ছিল সরকারি পর্যায় থেকে, যে কৃষকরারে নতুন কিছু দেওয়া বা নতুন কৃষি সম্পর্কে জানানো, শিখানো। তো এই জিনিসগুলা থেকে কৃষকরা কিন্তু বঞ্চিত। সরকারি যে সার্ভিসগুলা আছে আরকি, তো সরকারি যে কর্মকর্তাগুলা আছে, ওনাদের উচিত যে একটু আপডেট হওয়া, এই আধুনিক কৃষি সম্পর্কে আপডেট হইয়া কৃষকরা জানানো, বোঝানো, শিখানো। তখনই আমরা দেশের কৃষকরা আপনার সুখ শান্তিতে থাকতে পারবো। ২-৪ পয়সা দেখা গেছে এই লাভবান হইয়া পরিবার নিয়ে ডাইল ভাত খাইয়া বাচ্চা থাকতে পারবো আরকি। দারুণ। খুবই সুন্দর বলেছেন। মোট কথা আমাদেরকে কৃষকদেরকে জানাতে হবে। জানাইতে হইব। তো জানানোর কোনো বিকল্প নাই। আপনি না জাইনা তো আর সম্ভব না কৃষিকাজ। আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মালয়েশিয়ায় থাকেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন। আমাদেরকে আজকে আপনি সময় দিলেন, আপনার গল্পগুলো আমরা শুনলাম। এরপরে আরও আমরা গল্প করব। আপনাকে আবারও আমাদের কোম্পানির পক্ষ থেকে, মালিক সিডসের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে যাচ্ছি। আমরা আজকের আলোচনায় যেটা বুঝতে পারলাম, ভাইয়ের মালয়েশিয়ার কৃষি এবং বাংলাদেশের কৃষির সাথে আমরা তুলনা করে, যে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের কৃষকরা তথ্য, মানে কৃষকদের কাছে তথ্য কম। অর্থাৎ আধুনিক কৃষি নিয়ে কৃষকরা এখনও কম জানেন। তো সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে মালিক সিডস চেষ্টা করছে কৃষকদেরকে জানানোর জন্য বিভিন্ন অনলাইন ক্লাস নিয়ে বা বিভিন্ন সেশন নিয়ে কৃষকদেরকে জানানোর চেষ্টা করছে। আপনারা এগুলোতে অংশগ্রহণ করবেন।
যত বেশি তরুণ কৃষক বাংলাদেশে কৃষিতে আসবে, তরুণ উদ্যোক্তারা কৃষিতে আসবে, আমাদের কৃষি আরও উত্তরোত্তর উন্নতির দিকে যাবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।